বিএনপি তো অন্য রাজনৈতিক দলের আস্থা অর্জনের জন্য রাজনীতি করে না। অন্য রাজনৈতিক দল তার প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। আর বিএনপি যদি আস্থা অর্জনে ব্যর্থ হয়, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়। হলো বাংলাদেশের সংসদে যে চর্চা আছে দীর্ঘদিন থেকে, সেখানে নারীকে কিন্তু যে সংরক্ষিত আসন দেওয়া হচ্ছে, এবং সেটাকে আমি বলছি না যে কোনো অনিয়ম। আপনি দেখবেন যে নারীকে যেভাবে নারী সদস্য নির্বাচিত করা হচ্ছে, বাংলাদেশের অভিজ্ঞতা ভালো না। তো সেখানে যদি এখন যে সংস্কার প্রস্তাব এসছে, সেই জায়গাটাতে আবারও বলছি যে আপনাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটি কি খুব বেশি যৌক্তিক? হ্যাঁ, একেবারে পরিপূর্ণ যৌক্তিক। বাংলাদেশে তো এও বলা হচ্ছে যে বাংলাদেশে যারা মেম্বার অফ পার্লামেন্ট হন তারা তো পার্লামেন্ট সদস্য হওয়ারই যোগ্য না, কারণ মানুষ তো নির্বাচিত করে কি করবেন। সেটা বিতর্ক তো আছে যে সংসদের মান উন্নত না, খুব জানা বোঝা বোদ্ধা প্রজ্ঞাবান ব্যক্তি নেই বলছেন তো না, নারীদের ক্ষেত্রে প্রজ্ঞাবান ব্যক্তি তো দেখেছে। ডক্টর কামাল হোসেন হারুন মোল্লার কাছে হেরে গিয়েছে মিরপুরে গিয়ে। করবেনটা কি? গণভোটের উপর তো, জনগণের ভোটের উপর তো আপনাকে আস্থা রাখতে হবে, রাজনীতিটা আপনাকে করতে হবে। আমাদের নারীদের তো রাজনীতিতে অংশগ্রহণও কম, এবং ধরেন এটা তো বাস্তব। আপনি যেভাবে বলেন না কেন, হ্যাঁ আমাদের সংবিধানের সমান অধিকার দিয়েছে, অধিকার নারী নিয়োগের ক্ষেত্রে বলছেন, কিন্তু যে সব জায়গায় নারী নিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই পরিমাণ নারীকে আপনার নিয়োগ দিতে হবে। তো সেখানে যদি একটা রেস্ট্রিকশন আসে, বলছেন আপনি, কিন্তু সেটা দেখে আপনি মান রাখতে পারছেন। আমার বক্তব্যটা হচ্ছে যে আমাদের দেশের নারীরা রাজনীতিতে যদি আপনি যুক্ত বলেন সেটা কম, আবার ধরেন আমাদের দেশের রাজনীতির যে প্র্যাকটিস সেই জায়গায়, হ্যাঁ যে জায়গায় আন্দোলন সংগ্রাম দ্বন্দ্ব সংঘাত আছে, সেখানে মেয়েদের এসে অবাধে চর্চা করাটাও কঠিন, অংশগ্রহণ তো কম। এখন নারীদের রাজনীতিতে অংশগ্রহণ কম হলে আপনি প্রার্থী হিসেবে যোগ্য পাওয়াটাও অনেক সময় কঠিন হয়ে যায়। এই বাধাগুলি তো আছে, এখন অগ্রসর হতে হবে। আপনি যে জায়গায় ছিলেন, ওই আমাদের দেশের সমস্যাটা হচ্ছে ছোট রাজনৈতিক দল যারা আছে তারা বড় হতে চাচ্ছে না, জনপ্রিয় হতে চাচ্ছে না, কিন্তু ক্ষমতার অংশ হতে চাচ্ছে। তারা যদি ক্ষমতার অংশ হওয়ার চেয়ে যদি জনপ্রিয় আর বড় হওয়ার দিকে নজর দিত, তাহলে তো একটি দুটি দল ব্রুট মেজরিটি হয়তো পেত না, আরও বড় বড় দলের অধিক সংখ্যক বড় দল আমরা পেতাম। সে জায়গায় কিন্তু আমাদের ছোট দলগুলি মনোযোগী না। আমাদের ছোট দলগুলি মনে করে যে তারা অনেক কিছু জানে বোঝে, তাদের চিন্তাটা অনেক আপনার ব্যাপ্তি এবং জনকল্যাণের, কিন্তু ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে জনগণ তাদের সমর্থন করে না, যার জন্য তারা কিন্তু দীর্ঘদিন রাজনীতি করে, অতএব ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা আছে। সেই জায়গার থেকে দেখবেন যে আরও ব্যাপক হারে এই প্রস্তাবনাগুলি আসছে, বিভিন্ন ডায়লগ আসছে, কিন্তু ভোটের রাজনীতিতে গেলে দেখা গেল যে না, এইগুলি জনগণ আমলে নিচ্ছে না। আরেকটা কথা হলো যে আপনি আস্থার কথা বলছিলেন, বিএনপি তো ভাই জনগণের আস্থা অর্জনের জন্য রাজনীতি করে। বিএনপি তো অন্য রাজনৈতিক দলের আস্থা অর্জনের জন্য রাজনীতি করে না। অন্য রাজনৈতিক দল তার প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। আর বিএনপি যদি আস্থা অর্জনে ব্যর্থ হয়, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, বিএনপি ধরেন ক্ষমতাসীন হলো জনগণের ভোটে, 5 বছর পর তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করতে হবে। শুনে যখন আকাঙ্ক্ষা যদি পূরণ করতে ব্যর্থ হয়, নিশ্চয়ই সে ক্ষমতার বাইরে যাবে। একটা সংস্কারই এনাফ। 5 বছর পর যদি আপনাকে একটা নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করতে হয়, নিশ্চয়ই আপনি সংশোধিত হতে এবং জন আকাঙ্ক্ষা ধারণ করতে বাধ্য থাকবেন। সেটি নাহলে আপনি ক্ষমতার বাইরে যাবেন। ক্ষমতা কিন্তু আর অবাধ হচ্ছে না। যেমন 91, 96, 2001, 2008 কিন্তু ভালো নির্বাচন হচ্ছিল, ক্ষমতার পরিবর্তন হচ্ছিল, পার্লামেন্টও ফাংশন করছিল। এই ধারা অব্যাহত থাকলে আজকে পর্যন্ত দেখতেন যে আমাদের দেশেও কিন্তু আপনার পার্লামেন্ট পদ্ধতির সরকার বা ডিবেটগুলি অনেক এস্টাবলিশড হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা সেটা করতে পারিনি। আপনি পৃথিবীর কোন জায়গায় কথা বলবেন তো পার্লামেন্টে সংবিধান পরিবর্তন করা যাবে না, পরিমার্জন করা যাবে না, সংশোধন করা যাবে না, সব জায়গায় যায়, এবং সেটা সেই অবাধ সুযোগ থাকতে হবে। সাকিব ভাই যেটা বললেন যে ধরেন একটা সংবিধান সংস্কার কমিশন করবেন, সেটা ওইভাবে ভোটে না এসেও আমার মনে হয় অনেক মতামত এরকম থাকতে পারে যে না ঠিক আছে, আমরা নির্বাচিত সংসদ থেকে সব দলের প্রতিনিধি নিয়ে আমরা সংবিধান সংস্কার